সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। নেতাজি সুভাষচন্দ্রের কথায় শ্রীরামকৃষ্ণের প্রিয় উপদেশগুলির মধ্যে একটি ছিল, জঙ্গলে বা তোমার বাড়ির নির্জন কোনো কোণে কিংবা মনে মনে করো, যাতে কেউ তোমাকে দেখতে না পায়। শুধু যে সমস্ত লোক তার কথা জানতে পারবে তারা হলো স্বশ্রেণীর সাধক বা যোগী গুণ, যাকে আমরা যোগ বলে মনে করেছিলাম। কিছুকাল তা অভ্যাস করবার পর তার বৈশিষ্ট্যসমূহ তুলনা করে যেতে শুরু করলাম। কেউ আধ্যাত্মিকতার পথে অগ্রসর হলে অন্তরের ভেতরে বহু আধিদৈবিক এবং সেই সঙ্গে অসাধারণ শক্তির আবির্ভাব ঘটে। এই কথা ঠাকুর প্রায়ই বলতেন এবং এতে উল্লসিত বোধ করা বা যে কোনো প্রকারের আত্মপ্রচার বা আত্মসম্ভোগকে প্রশ্রয় দেওয়ার বিষয়ে তিনি তার শিষ্যদের সাবধান করে দিয়েছিলেন। আধ্যাত্মিক চেতনার উচ্চস্তরে পৌঁছতে হলে এইসব আধিদৈবিক অভিজ্ঞতা এবং শক্তিকে অতিক্রম করতে হবে। কয়েক মাস চেষ্টার পরেও দেখলাম এইরকম কোনো অভিজ্ঞতা আমার হয়নি। এই ধরনের মনোভাব এবং আগের চাইতে অপেক্ষাকৃত বেশি মানসিক শান্তি ও আত্মসংযম লাভ করেছিলাম, কিন্তু ওই পর্যন্তই। মা কালীকে একেবারে যিনি নিজের মায়ের মতো দেখতেন, সেই রামকৃষ্ণদেবের ছবি একটি চিঠিতে এঁকেছিলেন বালক সুভাষচন্দ্র। সালটা সম্ভবত 1914 সাল, অক্টোবরের 3 তারিখ। সেই চিঠিতে মাত্র 17 বছরের সুভাষ লিখলেন, মনে পড়ে একটি চিত্র, কালী মন্দির দক্ষিণেশ্বরে, সম্মুখে খড়গহস্তা মা কালী আনন্দময়ী শিবের আসনের ওপর অধিষ্ঠাতা, শতদলবাসিনী তার সম্মুখে একটি বালক বালক হইতেও বালক প্রকৃতি আধো আধো স্বরে কাঁদিতেছে এবং কাকে যেন ডেকে ডেকে বলিতেছে, মা এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। করালমুখী ভীষণদ্রংষ্টা মা অল্পেতে সন্তুষ্ট নয়, সব গ্রাস করিতে চায়। তাই ভালোও চাই, মন্দও চাই, পুণ্যও চাই, পাপও চাই। বালককে সবই দিতে হবে, না দিলে শান্তি নাই, মাও ছাড়িবে না, বড় কষ্ট, মাকে সব দিতে হইবে। মা কিছুতেই সন্তুষ্ট না, তাই কাঁদিতেছে এবং বলিতেছে, এই নাও, এই নাও। দেখিতে দেখিতে অশ্রুধারা বন্ধ হইল, গণ্ডস্থল ও বক্ষ শুকাইল, হৃদয় জুড়াইল। হৃদয়ে আর কিছু নাই, যেখানে ভীষণ কণ্টক যন্ত্রণা দিতেছিল তার চিহ্নও নাই, সবই শান্তিময়। হৃদয় মধুতে ভরিয়া গেল। বালক উঠিল। উল্লেখ্য, সেই বালকটি ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর এই যে কথাগুলি তার নেতাজির যে কথা ছিল সেটাও বললাম। নেতাজি যখন সিঙ্গাপুরে আসেন 1 জুলাই 1943 খ্রিস্টাব্দ নাগাদ, তারপর থেকেই তার জাপানে আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে লড়াই শুরু হয়। এই সময় থেকেই স্থানীয় রামকৃষ্ণ মিশনের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর এক অন্তরঙ্গ সম্পর্কের কথাও আমরা শুনেছি। সেই সময় শ্রীরামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ মিশনের যিনি অধ্যক্ষ ছিলেন, স্বামী ভাস্বরানন্দ, তিনি বললেন, 1943 সালের বিজয়া দশমী রাত্রিতে সুভাষবাবু তার বাসভবন হইতে সিঙ্গাপুর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের মারফত গাড়ি পাঠাইয়ে আমাকে তার সঙ্গে অনতিবিলম্বে দেখা করিতে অনুরোধ করিলেন। তখন রাত্রি 9টা হইবে। আমি ওই গাড়িতেই তার সঙ্গে দেখা করিতে গেলাম। গাড়ি বাড়ির দরজায় পৌঁছতেই সশস্ত্র প্রহরীরা আমাকে সুভাষবাবুর সেক্রেটারির সাথে পরিচয় করাইয়া দিল। পৌঁছিবা মাত্রই তিনি অতি বিনীত ও শ্রদ্ধাবনত হইয়া প্রণাম করিলেন এবং সহকারীদের চা আনতে নির্দেশ দিলেন। তিনি আমাদের কাজকর্ম সম্বন্ধে জেনে উৎসুক হওয়ায় আমি তাকে সে সম্বন্ধে বিস্তারিত বললাম। তারপরে চা পান হলে আবার কথাবার্তা হলো। এরূপ কিছুক্ষণ কথাবার্তার পর আমি বললাম, আমাদের মিশনের কার্যধারা আপনার তো কিছু অজ্ঞাত নাই। আমরাও মিশনের উদ্দেশ্যে আদর্শ বজায় রেখে যতটা পারি আপনার কাজে সহায়তা করব। আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকবেন। অনুরুদ্ধ হয়ে নৈশাহার সমাপনান্তে রাত্রি 12টা বেজে গেল। তার সাথে দেখা করতে গেলেই তিনি কখনো ভোজন না করিয়ে ছাড়তেন না। তার আদর আপ্যায়নে সত্যই কেহই মুগ্ধ না হয়ে থাকতে পারে না। সোনানে অবস্থানকালে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মোৎসব নিমন্ত্রিত হয়ে রামকৃষ্ণ মিশন বাটিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে তিনি আসার পরে কি কি করেছিলেন এবং সেখানেই বা কি কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলি অবশ্যই রিমার্কেবল, আর যেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে এরপরের ভিডিওতে শেয়ার করব। জানতে উৎসুক হলে অবশ্যই খেয়াল রাখবেন আমার নতুন ভিডিওর জন্য। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।